Assalamu alaikum, dear all. So, welcome all of you once again to our online class, and I'm welcoming all of you to our Astrophysics class of honors third year. তোমরা জানো যে আমরা আসলে আমরা গত লাস্ট ক্লাসেই কিন্তু আমরা আমাদের সোলার সিস্টেম রিলেটেড যেই লেকচার সিরিজটা এটা আমরা শেষ করেছি। অর্থাৎ আমাদের প্রায় 6-7টা লেকচার ছিল ওখানে। তো সবগুলো মিলে তোমরা দেখবা যে যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রণীত সিলেবাসে এভাবে ছিল যে আসলে দ্য সান মুনস অ্যান্ড দ্য প্ল্যানেটস এরকম একটা টপিকের আন্ডারে ছিল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম লাস্টে একটা টপিক আছে, তোমরা যদি খেয়াল করে দেখো সেই টপিকটার নাম হচ্ছে দ্য নিউটনিয়ান কসমোলজি। হ্যাঁ, দ্য নিউটনিয়ান কসমোলজি। তো আমরা আসলে সেইটা নিয়ে আজকে আমরা আমাদের লেকচারটা ইনশাল্লাহ দিব এবং আশা করি তোমাদের এখান থেকে আম, কিছুটা হলেও শেখা শেখা হবে ইনশাল্লাহ। তো আসো আমরা শুরু করি। তো আমি প্রথমেই তোমাদেরকে যে ছবিটার দিকে দেখাচ্ছি সেটা বুঝতেই পারছো। আসলে আমরা দেখেছি যে আসলে আমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো করেছি সেখানে আমাদের একটা লেভেলে কিছুটা হলেও ধারণা হয়েছে আমাদের এই মহাবিশ্ব কতটা বিশাল এটা সম্পর্কে। এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মহাবিশ্ব বলতে আসলে আমরা সবসময় বোঝাই আমাদের জানা মহাবিশ্ব, কারণ জানা মহাবিশ্বের বাইরে যে অজানা মহাবিশ্বটা এটা আমরা আসলে কখনোই জানতে পারবো না। সুতরাং এই ব্যাপারটা কিন্তু অনেকেই আমরা জানি না যে আমরা যখন মহাবিশ্ব নিয়ে কথা বলি উই অলওয়েজ টক অ্যাবাউট আওয়ার নোন ইউনিভার্স, আর আমরা আননোন যে ইউনিভার্সের জায়গাটা আমরা কখনোই জানতে পারবো না। সুতরাং যখনই আমরা বলি আমাদের মহাবিশ্ব এটাকে আমরা আসলে বুঝেই নিয়ে আমাদের জানা মহাবিশ্ব। কিন্তু জানা মহাবিশ্বের বাইরে যে একটা বিশাল 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 অজানা মহাবিশ্ব থাকতে পারে এটা সম্পর্কে আমরা আসলে কখনোই জানতে পারবো না, অন্তত এখন পর্যন্ত ফিজিক্সের যে আন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে যে জিনিসটা আমরা হাবলস ল অর্থাৎ ভি ইকুয়ালস টু এইচ ডি এই ল থেকে দেখেছিলাম, যদি তোমাদের মনে থাকে। না হলে আমরা একটা লেভেলের সামনে আরো দেখবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো আমাদের এই ছবিটা আমরা একটা কম্পিউটারাইজড মডেল, কারণ বুঝতেই পারছো এরকম সত্যিকারের তো কোনো ছবি তোলা তো আর পসিবল না, কারণ কেউ তো আর এভাবে মহাবিশ্বের একটা জায়গা থেকে ছবি তোলেনি, ঠিক না? কারণ মানুষ প্রেরিত আজ পর্যন্ত কোনো যান আসলে ট্রুলি ভয়েজার যেটা 1970s পাঠানো হয়েছিল, প্রায় বিগত প্রায় 50 বছর ধরে এটা ছুটে চলেছে, 45-50 বছর ধরে ছুটে চলেছে। কিন্তু এটা জাস্ট কয়েক বছর আগে আমাদের সৌরজগৎটা কেবলমাত্র অতিক্রম করতে পেরেছে। আর আর যেখানে হচ্ছে সূর্যের পরে সব থেকে কাছের তারা হচ্ছে, তোমরা জানো, প্রক্সিমা সেন্টাউরি। সেটা আলোর গতিতেও তুমি যদি যাও তোমার 4.8 লাইট ইয়ার্স সময় লাগবে। তো সেখানে কেবলমাত্র সৌরজগৎ অতিক্রম করা মানে বুঝতেই পারছো এটা বিশাল বিশাল ব্যাপার। সুতরাং এরকম কোনো ছবি তোলার প্রশ্নই আসে না, আসলে দিজ অল আর কম্পিউটারাইজড মডেলস। তো হোপফুলি এগুলো কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা বিভিন্ন পদ্ধতিতে বিজ্ঞানীরা তারা যে আসলে মহাবিশ্বের মানে কল্পনা নিজেদের মানসপটে এঁকেছেন, তো সেটারই কম্পিউটারাইজড মডেল আমরা বলতে পারি। তো যাই হোক, এরকমই একটা কম্পিউটারাইজড ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্য ক্লাস্টার অফ গ্যালাক্সিজ। আসলে এখানকার প্রত্যেকটা ডট এক একটা গ্যালাক্সি। তো এখানে দেখো, খেয়াল করো তোমরা, এখানে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য মিল্কি ওয়ে। এই গ্যালাক্সিতেই আমাদের আসলে অবস্থান। এবং এই মিল্কি ওয়েতে প্রায় বিজ্ঞানীদের ধারণা 40,000 কোটি তারা রয়েছে, 40,000 কোটি। যেখানে সূর্য একটি তারা, এবং সূর্য আসলে খুব বড় তারা না, আবার খুব ছোট তারাও না। সূর্য আসলে বলতে পারো যে মানে মানে একেবারে ছোটও না আবার মিডিয়ামও না, এর মাঝামাঝি কোন একটা তারা। এরকম 40,000 কোটি মিলে আমাদের এক মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডট, এরকম প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা আসলে মিল্কি ওয়ের মতো এক একটা গ্যালাক্সি বা তার থেকে অনেক অনেক বড় বা তার থেকে কিছুটা ছোট। যাই হোক, সুতরাং বুঝতেই পারছো আসলে এই মহাবিশ্ব কতখানি বিশাল, এটা আসলে আমাদের অনুমানের মধ্যে আসা সম্ভব না। তো যাই হোক, তো তোমরা দেখো ছবিটা আজকে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য মিল্কি ওয়ে। তো আমি যদি তোমাদেরকে আরেকটা ছবি দেখাই, এটা ধরো আরেকটা গ্যালাক্সি, এটাকে আমি বলছি যে আইসি 1101 বা 1101, অর্থাৎ মিল্কি ওয়ে একটা গ্যালাক্সি এবং সেখান থেকে আইসি 1101 আরেকটা গ্যালাক্সি। তো সোজা কথা, অ্যাকর্ডিং টু নিউটনিয়ান কসমোলজি আমরা সামনে দেখবো আসলে নিউটনিয়ান কসমোলজি বলতে আমরা কি বুঝাচ্ছি, সবই আমরা সামনে দেখবো, কোনো সমস্যা নেই।
তো এই ছবিটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো যাই হোক, আমরা আসলে এবার একটু সামনে যাই, অর্থাৎ আমি এগুলো তোমার পরে ব্যাক করবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আমাদের লেকচারে আসলে যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ নিউটোনিয়ান কসমোলজি, and the second is the Friedman's equation. Number third, why the general relativity is needed. এটা আমরা আসলে খুব বেশি আলোচনা করতে পারবো না আজকে, কারণ এটা নিয়ে আসলে আমরা আমাদের এর আগে আমাদের অনার্স ফোর্থ ইয়ারে একটা কোর্স ছিল যে জেনারেল রিলেটিভিটি কিছু ব্যাপারে ইনক্লুডেড ছিল, কিন্তু আসলে তোমাদের এই অ্যাস্ট্রোফিজিক্স কোর্সে, তোমাদের থার্ড ইয়ারের কোর্সে জেনারেল রিলেটিভিটি খুব বেশি কিছু নেই। তারপর আমরা হালকা পাতলা ইনশাল্লাহ আহ, আহ, শিখবো আজকে এবং সামনের ক্লাসে মিলিয়ে, সমস্যা নেই। এবং একটা হচ্ছে বেসিক কসমোলজি। তো ঠিক আছে, তো আমরা যদি প্রথমেই দেখি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সরি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নিউটনিয়ান কসমোলজি, ঠিক না? তো আমরা এটাকে এভাবে কেন ডিফাইন করছি যে নিউটনিয়ান কসমোলজি, আমি যদি এটাকে একটু এনলার্জ করি, তো যাই হোক, আহ, সেটা খেয়াল করে দেখো। সো হোয়াট ইজ নিউটনিয়ান কসমোলজি? অ্যাজিউম দ্য ডেন্সিটি অফ দ্য হোল ইউনিভার্স অলওয়েজ ইউনিফর্ম। ঠিক আছে, অর্থাৎ আসো আমরা চিন্তা করি, কি চিন্তা করি যে আসলে দ্য ডেন্সিটি অফ দ্য হোল ইউনিভার্স অলওয়েজ ইউনিফর্ম, এই কথাটার মানে কি? আসলে আমরা বলতে চাচ্ছি মহাবিশ্বের ঘনত্ব কি, মহাবিশ্বের ঘনত্ব সব জায়গায় সমান ধরে নিই আমরা। আচ্ছা, তারপর সেকেন্ডে খেয়াল করে দেখো, পিক আ সেন্টার ও, অর্থাৎ তোমরা এই স্ফিয়ারটা চিন্তা করো, ডান পাশে তোমরা যে স্ফিয়ারটা দেখতে পাচ্ছ, সো পিক এ সেন্টার ও, যে কোনো একটা কেন্দ্র তুমি ও হিসেবে চিন্তা করো, অ্যান্ড আ পার্টিকেল, এটা কিন্তু এম টি, এ পার্টিকেল এম টি, অর্থাৎ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা পার্টিকেল এম টি অ্যাট আ ডিস্টেন্স আর টি, ঠিক না? অর্থাৎ এইটা হচ্ছে সেন্টারে, এই সেন্টারটা লেখা হয় নাই এখানে, সেন্টারটা হচ্ছে ও, এবং একটা পার্টিকেলের কথা তোমরা বিবেচনা করো যে পার্টিকেলটা হচ্ছে এম টি, এবং সেখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর অফ টি। তার মানে কি, আর ইজ দ্য ফাংশন অফ টি, তার মানে টি এর উপর আর ডিপেন্ড করে, টিটা অবশ্যই বুঝতে পারছো, টি ইজ দ্য টাইম। তো যাই হোক, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে সময়ের সাথে সাথে কি হবে, সময়ের সাথে সাথে আসলে এই আরটা পরিবর্তন হবে। তো যাই হোক, তো সো আমরা যেটা বললাম যে সেকেন্ডে পিক আ সেন্টার ও অ্যান্ড আ পার্টিকেল এমটি অ্যাট এ ডিস্টেন্স আর টি, so let RT be the radius of a sphere centered at O full stop, and MT and all other particles, অর্থাৎ এমটি কি, একটা পার্টিকেল এই স্ফিয়ারের উপরে, অর্থাৎ সারফেসের উপর একটা পার্টিকেল তুমি ইমাজিন করো। এখন এইটা তো একটা বিশাল স্ফিয়ার, এবং এর মধ্যে তো আরো অসংখ্য অন্যান্য পার্টিকেল আছে, পার্টিকেল থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড অল, সো আমরা বলছি যে এমটি অ্যান্ড অল আদার পার্টিকেলস ইন দ্য স্ফিয়ার হ্যাভ কাইনেটিক এনার্জি ডিউ টু রেডিয়াল ভেলোসিটি and are affected by the gravity of other particles in the sphere. External forces do not matter because they all cancel. আচ্ছা, এখানে যে কথাটা কি বলা হচ্ছে, অর্থাৎ আমরা ইমাজিন করে নিচ্ছি এই আসলে প্রথমত আমরা যেটা বললাম যে আমাদের মহাবিশ্বের সমসত্ব, অর্থাৎ ঘনত্বের দিক দিয়ে এটা সমান সব জায়গায়। আর সেকেন্ডলি আমরা ইমাজিন করছি, ঠিক আছে, আমরা এই মহাবিশ্বের যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, সেটা পৃথিবীর জায়গা হতে পারে, যে কোনো সূর্যের ওখানে হতে পারে, আমাদের সোলার সিস্টেমের বাইরে হতে পারে, আমাদের গ্যালাক্সির পয়েন্ট হতে পারে, গ্যালাক্সির বাইরে হতে পারে, যে কোনো জায়গায়। কারণ আসলে এটা বিজ্ঞানীদের এটা কিন্তু আরেকটা, বিজ্ঞানীরা এভাবে বলেন যে আমাদের এই মহাবিশ্বটা, এটাকে বলা হয় হোমোজিনিয়াস, অর্থাৎ সমসত্ব মহাবিশ্ব। অর্থাৎ তুমি এভাবে চিন্তা করা হয় যে মহাবিশ্বের যে কোনো প্রান্ত থেকেই তুমি চিন্তা করতে পারো, সেটা আসলে মহাবিশ্বের সেন্টার। এটা একটা খুবই ইন্টারেস্টিং আইডিয়া। তো যাই হোক, এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে আমরা ডিটেল পড়বো, আরো আসবে। তো যেটা বলছিলাম, so pick a center O and a particle mt at a distance rt. Let rt be the radius of a sphere centered at O. Mt and all other particles in the sphere have kinetic energy due to radial velocity and are affected by the gravity of each of other particles in the sphere. সুতরাং এখানে আলটিমেটলি এই প্রত্যেকটা পার্টিকেল, কারণ অর্থাৎ কি হয়ে যাচ্ছে, তোমরা এভাবে চিন্তা করো যে আসলে আমরা অনেক সময় বেলুনের একটা উদাহরণ দিই, তুমি যদি বেলুনের উপরে অনেকগুলো ডট 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 ফোঁটা দাও, এখন তুমি যদি আসলে বেলুনকে ফোলানো শুরু করো, সো মানে যেভাবে ডট ডট গুলো বেলুনের একটা থেকে আরেকটা দূরে সরে যায়, তো জিনিসটাকে তুমি আরেক ভাবে চিন্তা করতে পারো যে আসলে আলটিমেটলি ব্যাপারটা আমরা জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে আসলে
যেহেতু আমরা জানি দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, ঠিক না? তো সো আমাদের ভবিষ্যৎ নিয়মিত প্রসারিত হচ্ছে, আমরা অথবা দ্য ইউনিভার্স ইজ বিং এক্সপ্যান্ডেড, সেটাই তুমি বলো আলটিমেটলি, বাট নো ওয়ান নোজ ওয়াই অ্যাকচুয়ালি দিস ইজ হ্যাপেনিং। সো আমরা বলে থাকি যে যেই এনার্জির কারণে এটা হচ্ছে, দ্যাট ইজ দ্য ডার্ক এনার্জি, বা যেই ম্যাটার, the matter which is responsible behind the dark energy is called dark matter. But we are truly completely we are in dark regarding all of these things. That's why probably we call it dark energy or dark matter. So ইনশাল্লাহ এগুলো আসলে বিশাল বিশাল সম্ভাবনার, গবেষণার সম্ভাবনার দ্বার আমাদের সামনে খুলে দিয়েছে। যদিও আসলে মহাবিশ্ব নিয়ে জানলে আমরা ফিল করি যে আসলে আমাদের মহাবিশ্ব নিয়ে আমাদের জানাটা আসলে এক মহাসমুদ্রে, আসলে কি বলা যেতে পারে, এক মহাসমুদ্রের মানে একটা সুই নিয়ে তুমি যদি সমুদ্রে ডুবাও, তাহলে সুইয়ের আগায় যতটুকু পানি থাকে আর মহাসমুদ্র, আসলে এই কম্প্যারিজনটাও আসলে হয়তো ঠিক না। কারণ মহাবিশ্বের টোটাল ভ্যাস্টনেসের তুলনায় আসলে আমাদের ক্ষুদ্রতা এতই ছোট, আমি মাঝে মাঝে তোমাদেরকে এই কথাটা বলি, এই ক্ষুদ্রতা প্রকাশ করার ভাষা পৃথিবীর আসলে কোনো ল্যাঙ্গুয়েজে নেই। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেই হিসেবে আমরা চিন্তা করি যে আসলে এই প্রত্যেকটা এই স্ফিয়ারের মধ্যে আমরা যদি বিবেচনা করি, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের এখানে আসলে একটা কাইনেটিক এনার্জি রয়েছে, রেডিয়াল ভেলোসিটি, কারণ তোমরা জানো প্রত্যেকের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং এটা রেডিয়ালি দূরে সরে যাচ্ছে। ঠিক না? অর্থাৎ তোমরা যদি একটা স্ফিয়ার চিন্তা করো, মনে হবে যেন স্ফিয়ার সেন্টার থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে দূরে সরে যাচ্ছে। তো এটা একটা তাদের উপর কাইনেটিক এনার্জি, এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে তারা affected by the gravity of other particles in the sphere, সুতরাং এবং এই স্ফিয়ারের মধ্যে বিভিন্ন পার্টিকেল রয়েছে এবং এটা একটা দ্বারা affected হবে, এবং there is no other external force except these ones. The third one is, so we then have to set how the sphere looks at a certain time, the initial conditions, and Newtonian mechanics will then tell us how it evolves. অর্থাৎ এখন আমরা বলছি যে ঠিক আছে, আমরা এখন একটা সেট করি, একটা কোনো নির্দিষ্ট সময়ে আমাদের স্ফিয়ারটা দেখতে কেমন হবে, অর্থাৎ সেটাকে আমরা ইনিশিয়াল কন্ডিশন বলতে পারি। এবং আমাদের নিউটনিয়ান মেকানিক্স আমাদেরকে বলবে যে এটা আসলে কিভাবে ইভলভ হয়। সুতরাং আসলে দ্য কসমোলজি হুইচ অ্যাকচুয়ালি ইজ ডিফাইন্ড আন্ডার দ্য নিউটনিয়ান মেকানিক্স, দো উই নো অ্যাকচুয়ালি the relativistic mechanics should be applicable or should be applied in this case, but আমরা এইখানে যে স্ফিয়ারটা আমরা কল্পনা করছি, সেখানে আমরা এটা কিভাবে ইভলভ হবে সময়ের সাথে সাথে এটা বোঝার জন্য আমরা সিম্পল নিউটনিয়ান মেকানিক্সকে অ্যাপ্লাই করব। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড নিউটনিয়ান কসমোলজি। ওকে, লেটস সি দ্য নেক্সট স্লাইড। সো খেয়াল করে দেখো, তো আমরা বলছি যে দ্য এনার্জি ব্যালেন্স অফ দ্য পার্টিকেল এমটি ইজ, অর্থাৎ আমরা যদি নেক্সট স্লাইডটা দেখি, হ্যাঁ ওকে ফাইন। সো এনার্জি ব্যালেন্স অফ দ্য পার্টিকেল এমটি ইজ, অর্থাৎ তোমরা জানো যে এই যে সেন্টার থেকে আসলে এমটির যে দূরত্ব, ঠিক না? তো সেই হিসেবে আমরা এখানে বলেছি যে ওকে, ই ইনফিনিটি ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম টি ডিভাইডেড বাই আর টি প্লাস হাফ এম টি ভি স্কোয়ার। অর্থাৎ একটা হচ্ছে, আমরা যদি এভাবে চিন্তা করি যে আসলে আম, একটা হচ্ছে আমাদের পার্টিকেল এমটি, সেটা তোমরা জানো ভিটি, যদি ভি স্পিডে সেটা যদি দূরে সরে যায়, তাহলে তার কিন্তু একটা কাইনেটিক এনার্জি থাকবে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক না? আমরা যেটা দেখলাম হাফ এম ভি স্কোয়ার। এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যদি তোমাদের আসলে জিনিসটা মনে থেকে থাকে, তোমরা মনে করে দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি যে যে সোজা কথা, পৃথিবী, ধরো আমাদের বিশাল পৃথিবী, কথার কথা আমাদের পৃথিবীর ভর ধরো ক্যাপিটাল এম। এখন তুমি স্মল এম এর যদি কোনো অবজেক্টকে পৃথিবীর সেন্টার থেকে আর স্মল আর, পৃথিবীর সেন্টার থেকে ধরো স্মল আর দূরে নিয়ে যাও, তাহলে কিন্তু আলটিমেটলি এই আমরা বলে থাকি যে আমাদের পৃথিবী এবং ওই পার্টিকেলটার একটা এনার্জি সিস্টেম আছে, যেখানে আসলে আমরা বলে থাকি ওই পার্টিকেলটার পোটেনশিয়াল এনার্জি সিস্টেমটা কত, ইউ ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আই এম সরি সরি ডিভাইডেড বাই আর। সুতরাং হুবহু এই জিনিসটা এখানে আনা হয়েছে, ঠিক না? অর্থাৎ আমাদের এই যে সোজা কথা, আমরা এখন এই যে খেয়াল করে দেখো, আমরা এই টোটাল এই স্ফিয়ারের মধ্যে যত ম্যাস আছে, উই ক্যান অ্যাজিউম
that all of these masses are confined within the center of this sphere, as if the whole mass is centered at the center of the sphere, and the এভাবে আমরা চিন্তা করতে পারি। এই জিনিসটা কিন্তু আমরা আগেও দেখেছি, যেখানে আসলে আমরা এভাবে জিনিসগুলো চিন্তা করেছিলাম। সুতরাং এই টোটাল স্ফিয়ারের মধ্যে যতগুলো ম্যাস তোমরা চিন্তা করতে পারো সবগুলো ধরো তুমি ইমাজিন করো এটা সেন্টারে কেন্দ্রীভূত। সেই তাহলে সেই ক্ষেত্রে এটা ওটা যদি হয় ক্যাপিটাল এম, আর এই দূরত্বটা যদি হয় স্মল ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর তাহলে স্মল এম, এই স্মল এম এর পোটেনশিয়াল এনার্জি সিস্টেমটা কি বলো? ইউ ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, ঠিক না? এটাই কিন্তু আসলে এখানে বলেছে, আশা করি বুঝতে পারছো। এই জন্য আমরা বলছি দ্য এনার্জি ব্যালেন্স অফ পার্টিকেল এমটি ইজ ই ইকুয়ালস টু, আসলে এখানে তোমরা যে ই ইনফিনিটিটা দেখছো, হ্যাঁ, এটা নিয়ে আসলে এত বদার্ড হওয়ার দরকার নেই। এটা আমরা আসলে পরে কোনো এক সময় দেখবো। সিম্পলি তুমি চিন্তা করো ই ইকুয়ালস টু মাইনাস জি এম এম বাই আর প্লাস হাফ এম ভি স্কোয়ার। তো এবার দেখবা নিচে বলা আছে where m is all the mass enclosed within r and v is the velocity of m. If e is less than 0, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা বলা হচ্ছে যে e যদি লেস দ্যান 0 হয়, এই ব্যাপারটা আসলে মানে কি? অর্থাৎ বুঝতেই পারছো, ই লেস দ্যান জিরো এই কথাটার অর্থটা কি, ঠিক না? কারণ হাফ এম ভি স্কোয়ার এটা কিন্তু পজিটিভ, আর মাইনাস জিএমএম বাই আর এটা কিন্তু নেগেটিভ। সুতরাং ই লেস দ্যান জিরো হওয়ার অর্থ হচ্ছে মাইনাস জিএমএম বাই আর, ঠিক না? এটার ভ্যালুটা আলটিমেটলি কি, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু, আমরা ভ্যালু বলতে নিউমেরিক্যাল ভ্যালুটা বলছি, এটার নিউমেরিক্যাল ভ্যালুটা গ্রেটার দ্যান অ্যাকচুয়ালি হাফ এম ভি স্কোয়ার, ঠিক না? এই জন্য বলা হচ্ছে যে ইফ ই ইজ লেস দ্যান জিরো দেন এম টি উইল রিচ আ ফাইনাইট রেডিয়াস আর ম্যাক্স। হ্যাঁ, অর্থাৎ এটা বলা হচ্ছে যে এটা ইভলভ হয়ে হয়ে একটা পর্যায়ে একটা মানে ফাইনাইট রেডিয়াস অর্থাৎ সসীম একটা ব্যাসার্ধে পৌঁছাবে। এটার আরেকটা মানে কি জানো? মানেটা হচ্ছে, এখান থেকে যদিও খুব একটা এক্সপ্লেইন না করলে আমাদের জন্য বোঝাটা কঠিন, এটার একটা ইন্টারেস্টিং মানে হচ্ছে এই যে এইটা কিন্তু খেয়াল করো, এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানেন না আমাদের মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এটা কি আসলে মানে মানে আজীবনই চলতে থাকবে, নাকি এটা কি এক সময় সম্প্রসারণ থেমে যাবে, থেমে গিয়ে তারপর একটা ফ্ল্যাট ইউনিভার্স হবে, নাকি আবার সম্প্রসারণ থেমে আবার এটা কন্ট্রাক্ট করা শুরু করবে, এটা কিন্তু বিজ্ঞানীরা জানেন না। এই বিষয়গুলো সামনে আসবে ইনশাল্লাহ। তো এইটার একটা কথা বলা হচ্ছে, যে বলা হচ্ছে যে ঠিক আছে, এই এনার্জি সিস্টেমে যদি ই ইজ লেস দ্যান জিরো হয়, তাহলে আসলে একটা পর্যায়ে এই যে পার্টিকেল নেম সেটা আসলে একটা ফাইনাইট রেডিয়াসে পৌঁছাবে। সোজা কথা এর মানে কি জানো? একসময় এক্সপ্যানশন গিয়ে থেমে যাবে, ঠিক আছে? এবং ওই জন্য বলা হচ্ছে দ্যাট উড বি দ্য ম্যাক্সিমাম রেডিয়াস আর ম্যাক্স। এবং বলা হচ্ছে অ্যান্ড দেন ফল ব্যাক, এটা আবার একটা ইন্টারেস্টিং, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে বিগ ক্রাঞ্চ, অর্থাৎ এটার সোজা কথা সরি ইকুইভ্যালেন্ট আইডিয়া হচ্ছে এইটা। আর একটা বলা হচ্ছে ইফ ই ইকুয়ালস টু জিরো দেন এম উইল রিচ আর ইকুয়ালস টু ইনফিনিটি উইথ ভি ইকুয়ালস টু জিরো। এই কথাটা তোমরা যদি একটু খেয়াল করো, আমার মনে হয় এটা তোমাদের বোঝা কঠিন কিছু হবে না। সেটা হচ্ছে এই যে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে ই এর মানটা যে জিরো হবে, ঠিক না? ই এর মানটা যে জিরো হবে, এই কথাটার আসলে অর্থ কি? খেয়াল করো, এই যে ইকুয়েশন ওয়ান তোমরা দেখতে পাচ্ছ, ইকুয়েশন ওয়ান কখন জিরো হওয়া সম্ভব? ইকুয়েশন ওয়ান একমাত্র জিরো হওয়া সম্ভব দুটো কারণে। যদি আর এর মান অসীমে যায়, অর্থাৎ আর টেন্ডস টু ইনফিনিটি, অথবা ভি বিকামস জিরো, অথবা আসলে অথবা বলা ঠিক না, আসলে এই দুটোকে আসলে একই সাথে হতে হবে। এই জন্য বলা হচ্ছে যে ই মানে যদি ই ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এটার অবশ্যম্ভাবী মানেই হচ্ছে অ্যাকচুয়ালি the m will reach r equals to infinity and with v equals to zero. আচ্ছা, যাই হোক, সুতরাং এটার ইকুইভ্যালেন্ট আইডিয়া সেটা কি, যে আসলে আলটিমেটলি এই মহাবিশ্ব ট্রুলি মানে সেটা হচ্ছে আজীবন এক্সপ্যান্ড করতে থাকবে। আর বলা হচ্ছে ইফ ই গ্রেটার দ্যান জিরো দেন এম উইল রিচ আর ইকুয়ালস টু ইনফিনিটি উইথ সাম পজিটিভ ভেলোসিটি। আর একটা কথা বলেছে ই গ্রেটার দ্যান জিরো, এটার মানে হচ্ছে এই
যে অর্থাৎ এটার সোজা কথা ই কখন জিরো হবে, যখন হাফ এম ভি স্কোয়ার যখন আসলে গ্রেটার দেন মাইনাস জি এম এম বাই আর হবে। এবং আমরা জানি মাইনাস জি এম এম বাই আর এর সবচেয়ে সর্বনিম্ন মান হচ্ছে জিরো, এবং সেটা হচ্ছে ইনফিনিটিতে। তো ঠিক আছে, এই ব্যাপারগুলো আস্তে আস্তে এটা একটু মাথায় রাখো। তো এইগুলা সামনে আমরা আরো এক্সপ্লেন করব। আর আমি আগে যে কথাটা বললাম যে আসলে ইফ ই ইকুয়ালস টু জিরো দেন এম উইল রিচ আর ইকুয়ালস টু ইনফিনিটি উইথ ভি ইকুয়ালস টু জিরো। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আবার ডিরেক্টলি তুমি এভাবে বলতে পারবা না যে আজীবন যদিও আমি বলেছিলাম আজীবন এক্সপ্লেন করে, আসলে লাস্টের কথাটার সাথে এটা বেশি রিলেটেড। তো ঠিক আছে, এগুলো সামনে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা পরের স্লাইডটা আসলে দেখি। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। এই জিনিসটা হচ্ছে sphere that is always uniform density is equivalent to one that is being scaled down and scaled up, called a homogeneous expansion by astronomers. This has a number of consequences. ঠিক না? অর্থাৎ এই ব্যাপারটা আসলে কি? আসলে ব্যাপারটা কিছুই না। সোজা কথা, তুমি স্কেলটা যেভাবেই করো না কেন, স্কেলিংটা তুমি যেভাবেই করো না কেন, অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি বাম পাশের ছবিটা যদি জুম করো তাহলে ডান পাশে আনো। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি যদি বাম পাশে ঠিক দ্বিগুণ হচ্ছে ডান পাশের ছবিটা, সুতরাং বাম পাশে যদি সোজা হিসাব কোনো কিছু এক্স থেকে টু এক্স এ এক্সপ্যান্ড করে, তার মানে অটোমেটিক্যালি ডান পাশে টু এক্স থেকে এটা ফোর এক্স এ এক্সপ্যান্ড করবে। এটার কথাই বলা হচ্ছে। তো মানে সোজা কথা, এটাকে অ্যাস্ট্রোনমাররা বলেন হোমোলোগাস এক্সপ্যানশন। ওকে, এটা একটু দেখো, তোমরা একটু জিনিসটা একটু খেয়াল করে দেখো। সুতরাং এখানে আবার বুঝতে পারছো ক্যাপিটাল এম ইজ অলওয়েজ সেম, অর্থাৎ তুমি স্কেলটাকে যতই বাড়াও না কেন আসলে এম তো চেঞ্জ হবে না। আচ্ছা, তারপর এটা একটু খেয়াল করো, the first word is মানে it is saying that velocity v must be radial and linearly proportional to r. This gives us Vt equals to Ht by Rt, অর্থাৎ বুঝতেই পারছো this is a very famous Hubble's law, ঠিক না? অর্থাৎ আমরা যেটা হাবলের ইকুয়েশনতে দেখেছিলাম যে আসলে এটাই সেই হাবলস এর সেই বিখ্যাত ইকুয়েশন। সরি, এইচ বাই না, এইচ আর, ঠিক না? অর্থাৎ ভি ইকুয়ালস টু, আমরা মনে করে দেখো আমাদের ইন্টারমিডিয়েট লাইফে আমরা যখন পড়েছিলাম, ইভেন আমাদের অ্যাস্ট্রোফিজিক্সও একটা লেভেলে আমরা দেখেছি, আমাদের ইকুয়েশনটা অনেক সময় ভি ইকুয়ালস টু এইচ ডি এই ফর্মে আসে, ঠিক না? সো ভি ইকুয়ালস টু এইচ ডি, হোয়াট ডাজ ইট মিন? সো ভি ইকুয়ালস টু এইচ ডি, আসলে এইচটাকে অনেকে বলে হাবলস কনস্ট্যান্ট, আসলে ইট শুড বি সেইড হাবলস প্যারামিটার। মানে মানে কারণ তোমরা যেন হাবলস কনস্ট্যান্ট এটা ভ্যারি করতে পারে 50 থেকে 100 এরকম ভ্যালুর মধ্যে, এবং হাবলস কনস্ট্যান্ট এটার কিন্তু ইউনিটটাও ইন্টারেস্টিং। অর্থাৎ তোমাদের যদি মনে থাকে, দ্য ইউনিট ইজ কিলোমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই মেগা পার সেক, ঠিক না? অর্থাৎ ইন্টারেস্টিং একটা ইউনিট আছে এটার। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে সামনে আসবে, আমরা কিছু অতীতেও আলোচনা করেছি। So ultimately we can say V is proportional to RT if you take H actually as the constant. So V is proportional to R. So that's why velocity V must be radial and linearly proportional to R. This gives us V equals to HR. Hubble observed the same relationship in real life. So this relationship is known as Hubble's law, with H the Hubble's parameter. So দেখো নিচে একটু কথা লেখা আছে, a parameter consequence of these is that we can pick center O for a sphere to be anywhere in the universe. এটা আমি তোমাদের আগেই বলেছি। যাই হোক, সেটা হচ্ছে, এটা আমি আসলে যেই ওয়েবসাইট থেকে যে ছবিটা নিয়েছি সেটা সেটার ফুটনোট। তো যাই হোক, uh, now the next line, it is saying that we can represent the evolution of the entire universe with R or scaling factor A. Okay. তো যাই হোক, এই ছবিটা একটু খেয়াল করো। দ্য ফার্স্ট ইজ সেইং দিস ইজ এ গুড রিপ্রেজেন্টেশন of the universe on large scales if we make two assumptions, uh, that the universe obeys the cosmological principle and contains only collisionless material, ঠিক না? অর্থাৎ আমরা এরকম একটা স্কেল আমাদের জন্য সুবিধাজনক হবে যদি আমরা মনে করি যে ইউনিভার্স আসলে obeys cosmological principle and it contains only collisionless material, ঠিক না? এটা কিন্তু ইন্টারেস্টিং। অর্থাৎ বুঝতেই পারছো এখানে যেহেতু সবাই সবাই এক্সপ্যান্ড করছে আলটিমেটলি, সুতরাং কেউ কারোর সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক না? কারণ সবাই, মানে সোজা কথা জিনিসটা এই কারণেই ইন্টারেস্টিং। তুমি যদি অ্যাপ্লাই করো ভি ইকুয়ালস টু এইচ থ্রি, এই যে আগের ফর্মুলা ভি ইকুয়ালস টু এইচ থ্রি, তার মানে কি? জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ভি ইজ প্রপোর্শনাল টু আর, তাই না? তার মানে সেন্টার থেকে যত দূরে তার ভেলোসিটি তত বেশি। তার মানে কি? আসলে কেউ কারোর সাথে কোনোদিন সংঘর্ষ হবে না। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো যাই হোক,
আর number second, it is saying at the large scales, as far as we know, the universe obeys the cosmological principle. And number three, the majority of matter in the universe is dark matter, which only interacts gravitationally and is also collisionless at the densities we are describing. ঠিক আছে? So this is the Friedman's equation. আমরা এটা সামনেও ডিসকাস করব, সামনে দিনেও ডিসকাস করব। আসলে নিউটনিয়ান কসমোলজিতে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে Friedman's equation. So who is actually the Friedman? The Friedman হচ্ছে একজন খুব মানে এই শতাব্দীর একজন বিখ্যাত scientist who was a physicist and who worked in the IAS Institute of Advanced Studies in the Princeton in Princeton and so Friedmaনের equation উনি এইটা নিয়ে কাজ করেছিলেন so আসলে একটু যদি দেখি that we substitute v equals to hr আমরা আসলে r of t আর লিখলাম না and m ঠিক না m equals to 4 pi r cube rho m by 3 into equation 1 we get তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার এটা আবার কোথা থেকে আসলো এটা আমি তোমাদেরকে একটু দেখাই যে এই যে 4 pi r cube rho m by 3 এটা আসলে কোথা থেকে আসলো এটা আসলে বোঝা কঠিন কিছুই না এটা হচ্ছে আমরা যে রেডিয়াসটা নিলাম ঠিক না আমরা যে রেডিয়াসটা ইমাজিন করলাম ঠিক না এই রেডিয়াসটা তো থ্রি ডাইমেনশনাল এটা তো স্ফিয়ার অর্থাৎ আমাদের ইমাজিনারি স্ফিয়ার তো এটার ইয়েটা কি বলো 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব এটা ভলিউম ঠিক না আর এটা ডেনসিটি যদি হয় রো তাহলে বুঝতেই পারছো এটা আসলে বোঝা কঠিন কিছুই নয় আর সোজা কথা সেই হিসেবে এটা লেখা হয়েছে যে 4/3 পাই আর কিউব রো ঠিক না অর্থাৎ সোজা কথা এই রো আবার এম কিন্তু মাল্টিপ্লাইড আকারে না রোটা জাস্ট হচ্ছে ছোট্ট একটা এমটা সাবস্ক্রিপ্ট আকারে আছে তো বুঝতেই পারছো এই রোটা কি রোটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের ইউনিভার্সের ডেনসিটি হ্যাঁ যেটা আমরা শুরুতে আমরা বলেছি আমাদের ইউনিভার্সের ডেনসিটি অর্থাৎ সোজা কথা তোমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা ডেনসিটি যদি আমরা ধরি সেই হিসেবে আর কি হ্যাঁ সেটাকে আমরা বলছি সোজা কথা রো তো যাই হোক আহ, যদি আসলে রো স্মল এম দেওয়াটা একটু কনফিউজিং আসলে দেওয়াটা না দেওয়াই উত্তম তো ঠিক আছে তো আমরা যদি এখন সাবস্টিটিউট করি তোমরা দেখো ইতে কি ছিল ঠিক না ইতে কি ছিল খেয়াল করে দেখো ইতে ছিল gmm/r প্লাস হাফ এম ভি স্কোয়ার ঠিক না তার মানে আমরা এখন আলটিমেটলি যদি এই জিনিসটাকে সাবস্টিটিউট করি লেটস সি সেই হিসেবে ক্যাপিটাল এম ঠিক না সো ক্যাপিটাল এম উড বি দ্য so we have substitute the capital M here এবং ভি এর বদলে আমরা লিখলাম এইচ আর খেয়াল করো অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ ইকুয়েশনের একেবারে ডান পাশে হাফ এম ভি স্কোয়ার ভি এর বদলে আমরা লিখলাম এইচ আর হ্যাঁ আর ক্যাপিটাল এম এর বদলে লিখলাম আমরা 4/3 পাই আর কিউব রো ঠিক না তো যাই হোক তাহলে আমরা ইকুয়েশন 2 পেলাম তো which can be rewritten as এটা কিন্তু তুমি যদি জাস্ট হচ্ছে একটু এদিক এদিক করো তুমি আলটিমেটলি এই ফর্মটা পাবো h স্কোয়ার ইকুয়ালস টু 8 পাই জি রো ডিভাইডেড বাই 3 প্লাস 2e ডিভাইডেড বাই m r স্কোয়ার ঠিক না আচ্ছা we could also have gotten this result from integrating the accelerating আম, মানে এটা বলা হচ্ছে যে আমরা এই ইকুয়েশনটা আসলে এইভাবে না পেয়ে আরেকভাবেও পেতে পারি আর সেটা হচ্ছে এই যে খেয়াল করে দেখো যে আমরা জানি যে আসলে আলটিমেটলি অ্যাক্সেলারেশনটা কি মাইনাস জি এম বাই আর স্কোয়ার এবং আমি আবারও বলছি আমি আসলে এই স্লাইডটা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে তাদের অ্যাসাইনমেন্টের আন্ডারে এটা ছিল আসলে বুঝতে পারছো আর ওভার ডট মানে কি বুঝতে পারছো ডবল ইন্টিগ্রেশন ঠিক না অর্থাৎ আর শুধু স্মল একটা হচ্ছে তোমার সোজা কথা এক্স সুতরাং একটা হচ্ছে এক্স ডট আর একটা হচ্ছে এক্স ডবল ডট মানে হচ্ছে এ এবং এ সমান সমান যে মাইনাস জি এম বাই আর স্কোয়ার এটা কিন্তু কম বেশি আমরা বুঝি তো যাই হোক let's see the next slide. Okay, so we again note the radius r is arbitrary. So we define the scale factor 80 using the equation. ঠিক না এই যে আমরা বলছি যে আমরা তো এটাকে আর কি ইচ্ছা মতো নিতে পারি এই জন্য আমরা স্কেলিং ফ্যাক্টর আমরা এখানে আনলাম ঠিক না অর্থাৎ সোজা কথা এই স্কেলিং ফ্যাক্টরটা আমরা এখানে আনলাম অর্থাৎ তোমরা যদি দেখো যে আসলে আলটিমেটলি দেখতেই পাচ্ছ এখানে যেভাবে দাঁড়ানো আছে so a of t equals to a naught by r naught a naught r naught are constants r of t
So where a naught equals to actually a t naught and r naught equals to r t naught. So t naught is the some time which we usually take to be the current age of the universe. So we note that h equals to খেয়াল করে দেখো r dot divided by r, ঠিক না? তো তুমি এখন এটা কিন্তু বলতে পারো এটা কোথা থেকে আসলো। এটাও খুব সহজ আসলে, খেয়াল করে দেখো v equals to h কি বলো, v equals to h r, তাহলে v মানে কি r ডট, ঠিক না? তাহলে h মানে কি v বাই r, তার মানে v মানে r ডট বাই r, ঠিক আছে? সুতরাং এখান থেকে a ডট বাই a, so plugging in a of t where r of t was, we get equation 6. So দেখো আমরা এভাবে আসলে ইকুয়েশন 6 টা পেলাম, ঠিক না? তো আসলে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমরা রাখি। হ্যাঁ, আমরা নেক্সট দিন ফার্দার এখানে আরো অনেক আলোচনা আছে বুঝতেই পারছো, ঠিক আছে? তো আমরা আসলে এই পর্যন্ত রাখি। So hopefully see you um, in next class. Okay, till then, assalamu alaikum.